আর না হলে কি আমরা জগ নিয়ে কাড়াকাড়ি করি? কিন্তু আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি ঝাল বেশি দেইনি। মন্ত্রীমশাই ছিল তো রান্নার সময়। রাজ ঠেকর দিল। এভাবে তাকে মেয়েলি কথাবার্তায় না টানলেও হতো বলে মনে হচ্ছে তার। মাহমুদ সর্দার ভ্রুকুটি করে রাজের কাছে প্রশ্ন ছুড়ল। তুমি ছিলে নাকি রান্নার সময়? রাজ মাথাটা উপর নিচ করে। মাহমুদ সর্দার আবারও প্রশ্ন করেন। মায়া মা কি খাবারটা মুখে নিয়ে টেস্ট করেছিল? হ্যাঁ। এটা সত্যি মায়া হালিম রান্না করার সময় মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখেছিল। এটা সত্যি মায়া হালিম রান্না করার সময় মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখেছিল। এক পিস মাংস খেয়ে মনে মনে এমন ভাবে কথা বলেছিল যেন রান্নাটা ঠিক ঠিক হয়েছে। তাই রাজ হ্যাঁ বলে দিল। মাহমুদ সর্দার চিন্তিত হয়ে বলেন। তাহলে এতগুলো ঝাল দিল কে খাবারে? কিছু মনে না করলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার বদনাম তো অবশ্যই আমার স্বামী, শাশুড়ি বা শ্বশুর চাইবে না। আমার মনে হয় এই কাজ সেই করেছে যে আমাকে সহ্য করতে পারে না। কার কথা বলছো তুমি? মাহমুদ সর্দারের প্রশ্নে মায়া কাঠিন্য দৃষ্টিতে আঙ্গুল তাক করলো সোনালির দিকে। সোনালি চিল্লিয়ে উঠবে তার আগেই মায়া বলে ওঠে। আমি শিওর না, আমি তো শুধু দুয়ে দুয়ে চার করে বলতে চাচ্ছিলাম। মোহন সর্দার রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। কিসের দুয়ে দুয়ে চার? মায়া মনে মনে ফুঁসে উঠে। সামনে ফল কাটা ছুরি। ইচ্ছে তো করছে নিজের বাবাকে এখানে খুন করতে। মাকে ঠকিয়ে পরকিয়া করেছে এই লোক। আবার বাড়ি থেকে বের করে এক ট্রাক অ্যাক্সিডেন্ট করিয়ে খুন করার প্ল্যান করেছিল। এই লোককে বাবা বলতেও ঘৃণা লাগে তার। আজ সে আবার সেই নষ্টা মহিলার হয়ে কথা বলছে। মায়া মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে মমতার দৃষ্টিতে বলে। আসলে রান্নার সময় আমাকে পাহারা দিতে মিলি আসে। তার আগে তো খাবার সব ঠিকই ছিল। আমিও মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখছিলাম। তখন তো আমার ঝাল লাগেনি। আর মিলি নাকি কাকি শাশুমা পাঠিয়েছিল। রান্না শেষে আমি তো আমার স্বামীকে ডাকতে গিয়েছিলাম। এর ভিতর কি হয়েছে আমি জানি না। মায়ার মুখে স্বামী ডাক শুনে বিষম উঠল রাজের। বাসরে যে নারী ছুরি দিয়ে আঘাত করতে চায়, এখন আবার সেই নারী স্বামী বলে কত ভালোবাসা দেখায়। মাহমুদ সর্দার চুপ করে সব শুনলেন। সে কিছু বুঝেছে কিনা কেউ জানে না, কিন্তু সে রাগী দৃষ্টিতে মোহন সর্দারের দিকে তাকিয়ে বলেন। তোমরা কি চাও আমরা ভাইয়েরা হাড়ি আলাদা করি? মোহন সর্দার স্তব্ধ, অবাকের সাথে বলে। দুদিনের মেয়ের জন্য আজ হাড়ি আলাদা করতে চাও তুমি? তুমি যাকে দুদিনের মেয়ে বলছো সে আমার ঘরের লক্ষ্মী। তাকে তোমার বউ এভাবে হেনস্থা করতে পারে না। খুব ভালো করেই জানা আছে এসব টেকনিক। প্রথমে মিষ্টি মুখে বাধা দেওয়া, তারপর আবার মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। এটাই তো করে এসেছে তোমার বউ শুরু থেকে। প্রথমে যার সাথে করেছিল সে আমার কেউ ছিল না। তোমাকে বাধা দিতে যে অধিকারের কথা বলে পিছিয়ে দিয়েছিলে। আজ কিন্তু এটা পারবে না। আজ এটা আমার ছেলের বউ। মাথায় রাখবে কথাটা। ষড়যন্ত্র না করেও আজ ফেঁসে গেল সোনালি। রাগ উঠল মায়ার উপর। মায়ার চোখের দিকে তাকিয়ে বুঝলো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। এই মেয়ের মাঝে কিছু তো একটা আছে। মোহন সর্দার কিছু বলতে চাইলে সোনালি আটকে দিল। সে নিজেও কম না, বরং মায়ের থেকে কুচক্রে বুদ্ধিতে সেই বেশি এগিয়ে। বরং মায়ার থেকে কুচক্রে বুদ্ধিতে সেই বেশি এগিয়ে। রাজের পাশে এখনো দাঁড়িয়ে আছে রুদ্র। রাজ হাতের ইশারা করে রুদ্রকে ঝুঁকতে বলে। রুদ্র ঝুঁকে ওর কান রাজের দিকে এগিয়ে দিতেই রাজ বলে। কোনোদিন দেখেছিস খাল কেটে কুমিরকে সোজা মাথায় নিয়ে নাচতে? না তো। তাহলে দেখে নে আমার বাবা আর আমার বউকে। মানে? মানে এই যে একজন ফাঁদ পেতেছে আর একজন খাল কেটে কুমির এনে সোজা মাথায় নিয়ে নাচছে। রুদ্র হেসে দেয়। রাজ বলে। আব্বে বেটা রুদ্র হাসিস না। আমার বাবাটা এখনো অবুঝ। না হলে বৌমার ট্র্যাপ তার মগজে ঢুকলো না, এটা হতে পারে না। রুদ্র এবার জোরে জোরে হেসে দিল। সবাই সেদিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। মায়া এবার সবাইকে শান্ত দেখে বলে। মানছি আমার রান্নাটা খারাপ হয়েছে, কিন্তু আমি আরও একটা খাবার রান্না করেছি। কি? আনছি। মায়া রান্নাঘর থেকে পায়েস আনলো। সবাইকে পরিবেশন করে বলে। আমি একটা কাজ করতে চাই। বলো। আশ্রমের বাচ্চাদের এই পায়েস খাওয়াতে চাই। ঢাকায় আসার পর ওরাই আমার কাছের লোক ছিল।
আজ আমার বিবাহিত জীবনের প্রথম দিন, ওদেরকে জানানো দরকার। মাহমুদ সর্দার খুশি হয়ে বলেন। আচ্ছা, তাহলে পায়েস পাঠানোর ব্যবস্থা করো, আর সাথে করে কিছু ফল দেওয়া হোক। মায়া রাজি হলো। সবাই পায়েস খেয়ে খুশি হলো। সিয়া প্রশংসা করলো সব থেকে বেশি। তোমার হাতে অমৃত আছে ভাবি। মায়া মনটা খারাপ হওয়ার ভান করে বলে। হালিমটা তোমাদের তৃপ্তি করে খাওয়ানো গেল না, আসলে আমারই ব্যাড লাগ। তবে পায়েসের কথাটা আগে কাউকে না জানিয়ে ভালোই করেছি, তাই তো এখন তোমরা তৃপ্তি করে খেতে পারলে। মায়ার মুখে এমন কথা শুনে সোনালি রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মাহমুদ সর্দার খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। মায়ার মাথায় হাত বুলিয়ে বলেন। অনেক ভালো রান্না করেছো তুমি। বলেই মালিনীর দিকে ইশারা করতেই মালিনী এক গোছা চাবি দিল। সেই চাবি মায়ার হাতে দিয়ে বলেন। আজ থেকে এই সংসারের দায়িত্ব এই বাড়ির নতুন জেনারেশনের বড় বউয়ের। কেউ কিছু বলতে পারবে না, কারণ এটাই নিয়ম। মায়া চাবিটা নিয়ে মিষ্টি হাসি দিয়ে তাকালো সোনালির দিকে। একদিন এই চাবির জন্য শাহানা পারভিনের হাত পুড়িয়ে দেয় সোনালি। মায়া এটা জানে না চাবি মালিনীর কাছে না থেকে শাহানা পারভিনের কাছে কেন ছিল। শুধু জানে এই চাবির জন্য তার মাকেও অনেক অত্যাচার সইতে হয়। মনে মনে মায়া বলে। আভি তো রিটার্ন গিফট দেনা বাকি হে। সকালের ব্রেকফাস্টের ট্রে নিয়ে জারার ঘরে ঢুকলো বীর। ভিতরে ঢুকে দেখলো জারা এখনো ঘুমে বিভোর। বীর জারার ঘুমন্ত মুখশ্রী দেখে ট্রেটা টেবিলের উপর রাখলো। অতঃপর জানালার পর্দাগুলো সরিয়ে দিল। জারার চোখে মুখে সূর্যের আলো লাগতে থেকে চোখটা কুঁচকে আসে তার। নড়েচড়ে উঠে চোখটা মেলে। বীরকে রুমে দেখে উঠে বসলো। বীর মুখে হাসি ফুটিয়ে বলে। সুইট মর্নিং জানেমান। ইজ পিটার মর্নিং অফ মাফিয়া প্লিজ। বীর বিছানার কাছে এসে জারার সামনে মুখটা রেখে বলে। দেখো, সকালটা মিষ্টি হোক তিতা, তোমার জন্য খাবার নিয়ে উপরে এসেছি, কারণ তোমার পায়ে ব্যথা। চলো একসাথে খাবো। আমার পায়ের ব্যথার জন্য আপনিই দায়ী। আপনি গুলি করেছিলেন, এখন আবার দরদ দেখাচ্ছেন। তোমাকে আঘাত যেমন আমি করব, তোমার আঘাতে মলমটাও আমি দিয়ে দিব। দরকার নেই আমার এই মলমের। বীর জারার থুতনিতে হাত রেখে বলে। একটা কথা কান খুলে শুনে রাখো। জারা বীরের হাতটা সরিয়ে দেয়। বীর ইচ্ছা করেই ছেড়ে দিল। তারপর বলে ওঠে। তুমি চাও বা না চাও, তুমি আমারই থাকবে। আমার থেকে দূরে যাওয়ার শাস্তি হবে ভয়ানক, আর আমার কাছে থাকার শান্তিটা হবে সুখের। আমার কথা মতো চললে এই হৃদয়ে আগলে রাখবো তোমাকে চিরতরে জানেমান। জারা এবার শান্ত হলো। শান্ত বলতে সে ইচ্ছাকৃত চুপ থাকলো। মুখভঙ্গি এমন করলো যেন সে বীরের কাছে মিনি বিড়াল। বীর এটা দেখে জারার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে। সেদিন যদি তুমি না পালাতে, তাহলে এতদিনে আমাদের বিয়েটা হয়ে যেত। জারা এখনো চুপ। বীর জারার হাতের দিকে তাকিয়ে আবারও রক্তবর্ণ চোখ জোড়া নিয়ে জারার দিকে তাকিয়ে থাকে। করা জারা লক্ষ্য করেনি। বীর জারার চুলের মুঠি শক্ত করে ধরে বলে। আংটিটা কোথায় রেখেছিস তুই? জারা ব্যথা পেল খুব। ব্যথা তো নয়নে বীরের দিকে চেয়ে বলে। আমার ফ্রেন্ডের বাসায় আছে। খুলেছিস কেন আংটিটা? আমি তো আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, তাই। একবার আমার জীবনে আসবি আবার চলে যাবি, এটা তো হতে পারে না। নিজ থেকে যখন আমার কাছে এসেছিস, যাওয়ার অনুমতি না নিয়ে যেতে পারবি না। আচ্ছা আচ্ছা, এবার ছাড়ুন। বীর ছেড়ে দিল জারার চুল। এরপর চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে। বেড টি নাও। জারা চা নিল। বীর দুষ্টু হেসে বলে। আজকে আমাদের বিয়েটা হলে এই মর্নিংটা আরো বেশি সুন্দর হতো। আমাদের একটা বেড কিস হয়ে যেত। কাশি উঠল জারার। খুক খুক করে কেশে জারা বীরের দিকে তাকালো। দরজায় কড়া নাড়ল মৌ। বীর ওকে দেখে বলে। কিছু বলবি বোন? মার্কেটে যাব বলেছে তো ভাইয়া। হ্যাঁ, ও রেডি হলেই যাব। ভাবি কে রেডি করে দিচ্ছি। ভাবি? এত তাড়াতাড়ি? বিয়ে তো আজ না হয় কাল করবেই, সে তুমি যখনই করো। ভাবি বলে অভ্যাস করে নিচ্ছি। বীর হেসে চলে গেল। মৌ জারার কাছে একটি প্যাকেট দিয়ে বলে। কালকে ভাইয়াকে এটা আনিয়েছিল,
এটা পরে বাইরে আসো, আজকে অনেক শপিং হবে, ভাইয়ার পকেট ফুটো করে দেব আমরা। মৌ মজা করে বললেও যারা মনে মনে বলে, আজ আবারও পালাবো, যদি পালাতে না পারি তাহলে ওই মাফিয়ার পকেট আমি সত্যি সত্যি ফুটো করে দেব। ফ্যামিলি ড্রামা শেষ করে মায়ার উপরে চলে আসে। আয়নার সামনে এসে শাড়িটা ঠিক করে নেয়। মায়ার চুল অন্যান্য মেয়েদের মতো কোমর অবধি লম্বা না, গলার নিচে গলার নিচে 3 কি 4 ইঞ্চি লম্বা। চুলগুলোকে একটু কুকরিয়ে নিল, ঠোঁটের লিপস্টিক ঠিক করে হাত ঘড়ি পরে নিল। অতপর ফোনটা হাতে নিয়ে তারেকের সাথে কথা বলতে বলতে বের হয়ে যায়। অফিসে অনেক কাজ জমা হয়ে আছে। তারেককে বলে, আমি বের হয়ে যাচ্ছি, তুমি সর্দার বাড়িতে এসে পায়েস আর কিছু ফল নিয়ে যেও, আমি দুপুরের ওখানে আসব। বলে কল কেটে দেয় মায়া। বাইরে এসে এদিক ওদিক তাকালো। নিজের গাড়িটা আনা হয়নি তার, আনবেই বা কিভাবে? বিয়ে করে সর্দার বাড়িতে আসবে এমনটা তো বুঝেনি সে। মায়া ভাবলো আজ সে রিক্সায় করে যাবে, কিন্তু হঠাৎ করে গ্যারেজ থেকে গাড়ির শব্দ কানে ভেসে আসলো। সেদিকে তাকাতেই মায়া দেখতে পেল রাজ পিছন সিটে বসে আছে, সামনে ড্রাইভার আছে। মায়া সেদিকে তাকিয়ে পাত্তা দিল না, নিজের মতো যেতে নেয়। অনেক নাটক করেছে আজ সে, এখন আর নাটক করতে ইচ্ছে করছে না, বিশেষ করে রাজের সামনে তো নাই। এই রাজ খুবই চালাক, মায়ার সমস্ত অভিনয় বুঝে নেয় সে, এটা মায়া হাড়ে হাড়ে বুঝেছে। মায়া নিজের মতো হাঁটতে থাকলেও রাজের গাড়িটি ওর সামনে এসে দাঁড়ায়। মায়া বিরক্তিকর চাহনি দিল, এদিকে আদৌ রাজের যায় আসে? সে এক টেডি হাসি দিয়ে গাড়ি থেকে নেমে বলে, গাড়িতে ওঠো মায়াবতী। নো নিড মন্ত্রীমশাই। বাট আই নিড মায়াবতী। বললাম তো প্রয়োজন নেই। ইংরেজি বুঝি তো আমি। বলেই মায়ার হাত ধরে গাড়িতে বসিয়ে দেয় রাজ। মায়া কিছু বলল না। বর্তমানে সে লোক সমাজে এই মন্ত্রীর বদনাম করবে, বুঝতেও দিবে না কাউকে যে বউ হয়ে এসে বিষ ঢালছে বরের জীবনে। তাই চুপ করে আছে মায়া। ড্রাইভার এক মনে গাড়ি চালানোতে ব্যস্ত। রাজ তাকে এক পলক দেখে মায়ার কাছে নিজের মাথাটা এগিয়ে দিল, আর চোখে দেখলো মায়া। আবারও ফিরে তাকালো জানালার দিকে। মায়ার এই চোখের পাতা নড়ানো খুব ভালোভাবেই দেখেছে রাজ। বউয়ের থেকে লাইসেন্স পেয়ে যেন রাজের মন বানরের মতো লাফাতে শুরু করলো। তাই তো সে আর ধীরে ধীরে না এগিয়ে সোজা মায়ার গায়ে ঘেঁষে বসে। মায়া এবার রাজের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে বলে, সোজা জানালা দিয়ে আমাকে বাইরে ফেলে দিলেই তো হয়ে যায়। রাজ জিহবায় কামড় দিল। ঠোঁট দিয়ে জিহবার এমন ভাবে চুচু শব্দ করলো যেন তার খুব খারাপ লাগবে এমন করলে। মায়ার কোমরটা জড়িয়ে নিজের দিকে এগিয়ে আনলো রাজ। মায়া রাজের কানের কাছে মুখটা নিয়ে বলে, হারিয়ে যাচ্ছি না আমি যে, এখনই কাছে আসতে হবে, সামনে ড্রাইভার আছে, দেখবেন তো নাকি? রাজ মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, বউকে ভালোবাসবো আমি, ড্রাইভার কি করবে শুনি? মায়ার কানে আর গলায় রাজের গরম নিঃশ্বাস। সবকিছুকে উপেক্ষা করে মায়া বলে, উনি কি ভাববেন? এতগুলো টাকা খরচ করে বিয়ে করলাম আমি, এতগুলো টাকা দিয়ে ড্রাইভার রেখেছি আমি, এতগুলো টাকা খরচ করে গাড়িটাও কিনলাম আমি, এখন রোমান্স করতেও লোকের পরোয়া করবো আমি? এটা কিন্তু আমার মতো বোকাশোকা জামাইয়ের প্রতি অন্যায় হয়ে যাচ্ছে মায়াবতী। আপনি বোকাশোকা? সেটা বড় কথা নয়, বড় কথা হলো একটু কাছে আসো। কাছেই তো আছি। আরো কাছে আসো। বিরক্তিকর, দূরে সরে বসুন। রাজ কোমরে ব্যথা লাগার অভিনয় করে বলে, কোমরটা ওদিকে সরছে না বউ। আমার দিকে তো আপনার কোমরটা ভালোই ছুটে আসছিল। আমি কি করব বলো, আমার কোমরটা বড় অবাধ্য। বউকে পাশে পেলে তার কাছে ছাড়া কোথাও যেতে চায় না। মায়া বিরক্তিতে চুপ করে থাকে। রাজ মায়ার হাতটা ধরে উপরে উঠায়, আঙ্গুল দিয়ে মায়ার হাতের উপর নাচাতে থাকে। রাজের এহেন কাণ্ডে ধৈর্য নিয়ে রাজের এহেন কাণ্ড ধৈর্য নিয়ে দেখছে মায়া। কিছুক্ষণ ধৈর্য ধরার পর এখন সে নিজেই বিরক্ত, তাই ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। রাজ এটা দেখে মায়ার কোমরের নিচ থেকে হাত বোলাতে শুরু করে। মায়া ওর হাতের বড় বড় নখগুলো রাজের হাতে বসিয়ে দেয়। রাজ হাত না সরিয়ে মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, এভাবে হার্ড রোমান্স করতে তো চাইনি মায়াবতী। তুমি কি এই হার্ড রোমান্স চাও? আমি কিন্তু অমত করব না, বিকজ আই অ্যাম ইয়োর হাজবেন্ড ফর রোমান্স অ্যান্ড লাভ। মায়া মুখটা উঁচিয়ে কিছু কটু কথা শুনিয়ে দিতে চায়, কিন্তু রাজ সে উঁচু মুখটাতে তার ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয়। ঠোঁটটা বের করে ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করে, বলো তো, আমার সানগ্লাসটা কোথায়? ড্রাইভার গাড়ি চালানোতে মন দিয়ে আছে।
সে কি জানে না কি? আন্দাজে বলে। আন্দাজে বলা কথাটা ছিল ভুল। রাজের সানগ্লাস ছিল সিটের সামনে। রাজ দুষ্টু হেসে মায়ার কানে মুখটা রেখে ফিসফিস করে বলে, ওই বেটা আমাদের দিকে তাকাবে না মায়াবতী। তো তো কিছু না, চোখ বন্ধ করো, আমি স্বামীর দায়িত্ব পালন করি। বলেই রাজ মায়ার ঠোঁটে এবার নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মায়া চোখটা বড় বড় করে আছে। নিজের গায়ে সর্বশক্তি দিয়ে রাজকে ছাড়ানোর চেষ্টা করছে। চাইলেই কি সম্ভব? রাজের কোথায় বিদেশ থেকে ফাইট শেখা, আর সে তো বীরের থেকে বাংলাদেশি শিখেছে। রাজ নিজেও তার হাত দিয়ে মায়ার দুই হাত শক্ত করে ধরে নিজের অধিকার হাসিল করে নিচ্ছে। মায়া নড়াচড়া শুরু করে দেয়। রাজ বিরক্ত হয়ে মায়ার কানের কাছে ঠোঁটটা রেখে বলে, দুষ্টুমি করবে না মায়াবতী, ড্রাইভার বুঝে যাবে তো। বলেই আবারও শুরু করে দিল রাজ। রাজের এই ঠোঁটের কাজ চালানোর মাঝেই গাড়িতে জোরে ঝাঁকা লাগে। রাজ একটু সরে যায়। ঠোঁটটা হাত দিয়ে মুছে ভ্রুকুচকে ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করে। গাড়ি এভাবে থামালে কেন? রাজ সামনে তাকাতেই দেখলো সামনে কিছু গুন্ডা মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। পিছনে তাকাতেই দেখলো পিয়াসের গাড়িটা আসছে। কিন্তু ওরা আসার আগে রাজের গাড়ির পিছনে আরো কিছু গুন্ডা হাজির। ওরা গার্ডদের গাড়িগুলো ঘেরাও করে আছে। মায়া ও রাজ প্রকুচকে দুজন দুজনের দিকে তাকালো। রাজ কিছু একটা ভেবে ফোন বের করে কাউকে মেসেজ দিল। অতঃপর গাড়ি থেকে বের হয়। একসাথে গাড়ি থেকে মায়া ও রাজ বের হয়। সামনের গুন্ডাগুলোর লিডার বলে ওঠে, স্বামীর রাজকে একা পেয়েছি, ওকে ধর সবাই, মেরে এখানেই শেষ করে দিতে হবে। আরেকজন বলে ওঠে, কিন্তু বস, আমাদের তো মেয়েটাকে নিয়ে কোনো কথা বলেনি। আরে বলেনি তো কি হয়েছে, ওকেও উপরে পাঠাতে হবে, দেখছিস না একসাথেই আছে। বলেই দুই দল করে দুদিকে যায় ওরা। মায়া আর রাজের কাছে এসে ওদের আক্রমণ করতে গেলেই দুজনে তাদের পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেয় গুন্ডাগুলোকে। রাজের এমন করাটা স্বাভাবিক। ছেলে মানুষ মারামারি জানে, কিন্তু মায়া যেভাবে ওদেরকে লাথি দিল যেন ও ফাইট শিখেছে। গুন্ডা ছেলেটা পুরো মাটিতে শুয়ে পড়ে। ওদের লিডার দাঁড়িয়ে থেকে শুয়ে থাকা ছেলেটাকে লাথি দিয়ে বলে, শালা, গায়ে কি শক্তি নেই? মেয়ে মানুষের কাছে লাথি খেয়ে চেগায় থাকো। গুরু, মেয়ে তো না যেন অ্যাটম বম, এমন জোরে লাথি দিল যে আমার হাতটাই ব্যথা করছে, অবশ্যই গেছে জায়গাটা। তাই নাকি? তাহলে আগে আমি ওই মেয়ের সাথেই ফাইট করে নেই, তারপর না হয় মন থেকে দেখা যাবে। বলেই মায়ার দিকে এগোতে নেয়। মায়া এটা দেখেই শাড়ির আঁচল কোমরে গুজে নেয়। রাজ এবার রিল্যাক্স করে গাড়িতে হেলান দেয়। সামনে দাঁড়িয়ে থাকা আরেকটা গুন্ডা ছেলে বলে ওঠে। রাজ তাকে আরেক লাথি দিয়ে বলে, আব্বে বেটা, ভয় ডর হলে আমার তোদের জন্য হয় রে। আমার যে অ্যানাকোন্ডা বউ তোদের এমন অবস্থা করবে যে হাসপাতালে সঠিক চিকিৎসা পাবি না। বলতে না বলতেই লিডারের হাতটা ধরে মুচড়ে রাখে মায়া। হাতটা অনেক জোরেই মুচড়ে ধরেছে। লিডারের মুখ থেকে বের হচ্ছে চিৎকার, যেটা শুনে রাজ বলে ওঠে, আব্বে বেটা আস্তে চিল্লা, কান ফেটে গেল আমার। মায়া ওই লিডারকে নিচে ফেলে দিয়ে উঁচু হিল পড়া পা দিয়ে ওর আরেক হাতে পিষতে থাকে। এবার লিডার চিল্লিয়ে বাকিদের বলে ওঠে, হা করে দেখছিস কি? যা, ওদেরকে একসাথে ধর। ওরা মায়া আর রাজের দিকে এগোতে আসলেই রাজ ওদেরকে মেরে মাটিতে শুয়ে দেয়। অন্যদিকে মায়া লিডারের পকেট থেকে ছুরি নিয়ে অন্য লোকেদের যাকে সামনে পাচ্ছে তার গায়ে আঘাত করতে থাকে। অবশেষে সবাই কুপোকাত হয়ে পড়ে আছে। মায়া ওর শরীরের সর্বশক্তি দিয়ে লিডারের গায়ে লাথি মেরে বলে, আমি মেহরুন জাহান মায়া, আমার কাছে আসার চেষ্টা করবি তো ত্যাগ করবি এই দুনিয়া। মায়া এখন হিংস্র হয়ে উঠেছে। গায়ের সর্বশক্তি দিয়ে লাথি মেরেই যাচ্ছে লিডারকে। ছুরি দিয়ে যেই তাকে আঘাত করতে নিবে অমনি রাজ এসে মায়ার কোমর ধরে উঁচু করে নিয়ে অন্য প্রান্তে আসে। মায়া তবুও হাত পা ছোড়াছুড়ি করছে। এদেরকে দেখে এমন মনে হবে টম অ্যান্ড জেরি। মাথায় রাগ চেপে আছে তাই লাফালাফি, আর রাজ তাকে কোমর ধরে উঁচু করে নিয়ে আসছে। এদেরকে আজ শেষ না করা অবধি মায়ার শান্তি নেই। মায়া চিল্লিয়ে বলে উঠে, ছাড়ুন আমাকে, আমি আজ ওদেরকে শেষ করেই ছাড়বো, আপনি আমাকে ছাড়ুন। মায়াবতীর মাথা এবার গেছে রে। পিউ বেবি, তাড়াতাড়ি তোমার দিকে ফাইট শেষ করে এদিকে আসো। আমার বউ বাড়াবাড়ি কিছু করার আগে লোকগুলোকে নিয়ে চলে যাও। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে ঝাড়ি মেরে বলে, মজা করছেন আপনি? আরে না, বউয়ের সাথে মজা করা যায় নাকি? বউকে তো প্রেমের ডোজ দিতে হয়।
মাথা ঠান্ডা করতে হবে দেখছি তোমাকে এখন। পিয়াস আর বাকি গার্ডগুলো মারামারি শেষ করে চলে এলো এদিকে। ঠিক তখনই পুলিশের গাড়ি চলে আসলো। পুলিশ বের হয়ে সবাইকে নিয়ে যায়। রাজ পুলিশের কাছে এসে সিরিয়াস হয়ে কাঠিন্য কণ্ঠে বলে, ওদেরকে এমন থেরাপি দিবে যেন ওরা বলে দেয় ওদেরকে পাঠিয়েছে। পুলিশ যেতেই রাজ শক্ত রাগান্বিত চোখ জোড়া স্বাভাবিক করে মায়ার দিকে তাকালো। মায়ার রাগে এখনো হাঁসফাঁস করছে। রাজ এসে মায়ার হাত ধরতে নিলে মায়া ঝটকা মেরে সরিয়ে নেয়। রাজ বুঝলো এবার তার মায়াবতী পুরোই রক্তবতী হয়ে গেছে। তাই আর কোনো কথা না বলে মায়ার 2 হাত তারি শাড়ির আঁচল দিয়ে বেঁধে গাড়িতে উঠল। প্রিয়াস হাঁ হয়ে ওদেরকে দেখে বিড়বিড় করে বলে, একজন সাইকো তো আর একজন লুচ্ছা প্লাস সাইকো। পাশে থাকা গার্ড হেসে দেয়। পিয়াস ওদেরকে চোখ গরম দিয়ে বলে, চলো, কাজ আছে আমাদের। সোনালি কারোর সাথে ফোনে কথা বলা শেষ করে পাশে তাকিয়ে দেখে মালিনী আছে। সোনালি বলে উঠে, নতুন আপডেট পাওয়া গেছে। কি? সাহানা পারভিন মানে মোহনের প্রথম বউয়ের সেই গার্মেন্টস ওপেন হয়েছে। এটা কিভাবে সম্ভব? ওদের পরিবারের কেউই তো বেঁচে নেই। সেটাই তো আমি ভাবছি। মোহনা আর সাহানা তো সেই দিনই নিঃস্ব হয়ে যায়। সাহানার অ্যাক্সিডেন্ট নিজের চোখেই দেখেছি আমরা। এদিকে মোহনা তো লাপাত্তা, ও আবার ফিরে আসেনি তো। এটা কি সিনেমা নাকি যে ওইটুকু পুচকে মেয়ে এত বড় ক্ষমতার সাথে ফিরে আসবে? আসতেও তো পারে। তাহলে এই বাড়িতে আসছে না কেন? স্বামীর রাজকে স্বামীর পরিচয় দিয়ে তো তাকে অনেক কিছুই করার কথা। যে ডোজ আমরা দিয়েছি তাতে কি আসে চাইবে রাজকে স্বামী পরিচয় দিতে? একেবারে এই বাড়ির থেকে বিদায় দিতেই তো ওই দিন আমরা প্ল্যান করেছিলাম। মালিনী হেসে দিয়ে বলে, সেই এক ঢিলে 2 পাখি মেরেছি। বেচারা রাজ বিদেশে পড়াশোনা করছে, ও জানতেও পারলো না তার পুতুল বউ আর শাশুড়ির সাথে কি হচ্ছে। এদিকে রাজের যমজ ভাই যে কিনা মানসিক রোগী, তার ব্রেন ওয়াশ করে আমরা মোহনাকে নির্যাতন করেছি। একদিকে তুমি সাহানাকে অত্যাচার করেছ, আরেকদিকে মোহনাকে তাজ। যদি মোহনা ফিরে আসে তো আমাদের কোনো চিন্তা নেই। ওর প্রথম টার্গেট থাকবেই তো ওর পুতুর বর মানে রাজ। যেটা আসলে করেছে ওই তাজ, যে এখন পুরোই লাপাত্তা। বলে হেসে দিল দুজনে। অথচ তারা জানেই না তাদের গুটি পাল্টে যাচ্ছে। রাজ তার ভালোবাসা দিয়ে তার মায়াবতীকে নিজের করে নিচ্ছে। সোনালি এবার হাসি থামিয়ে বলে, আমি ভাবছি একবার ওই গার্মেন্টসের দিকে যাব। শিবপুরে গার্মেন্টসের ওনারদের দেখতে হবে। কেন? কারণ সে যেই হোক না কেন, আসলে তো তার পরিচয় মোহনা সর্দার, যাকে জীবিত রাখা মানে আমার মিহিরের অধিকার এই বাড়ি থেকে অনেকটাই অর্ধেক পর্যায়ে চলে যাবে। মোহনা তার ব্যবসাটা পেয়ে যাবে। মহসিন সর্দার কিন্তু এই বাড়ি লিখে দিয়েছিল রাজের নামে, আর মোহনার জন্য আমাদের বংশীয় ব্যবসা। মোহনা আসলে ওই তো পেয়ে যাচ্ছে। তাহলে কথাটা ঠিক। এদিকে আমার ছেলেটা যে কোথায় কে জানে, কতটাই না খুঁজেছি তাকে, আমি আজও পেলাম না। ওদের জন্যই আমার ছেলেটা আমার কোল থেকে হারিয়ে গেল। সোনালি মিহিরকে টেক্সট করলো। বিপরীতে মিহির জানালো সে আসবে কিছুদিন পরেই। যেটা দেখে সোনালি হেসে দেয়। মালিনীকে বলে উঠে, বর্তমানে তুমি তোমার নতুন বৌমা মায়াকে একটু আদর যত্ন করো। মোহনাকে ওর শত্রু বানাতে কাজে দিবে। আফটার অল একজন রাজের ছোটবেলার বউ তো আর একজন রাজের আসল বউ। মালিনী মাথা নাড়ালো। ওরা তো জানেই না ওরা যাকে দুজন ব্যক্তি মনে করছে তারা আসলে একজনই। গাড়ি থামলো মায়ার ফ্যাশন হাউসের সামনে। গাড়ি থামতেই মায়ার হাতের বাঁধন খুলে দেয় রাজ। রাজের রুমাল দিয়ে এতক্ষণ মায়ার মুখ বেঁধে রাখা ছিল, যার কারণে মায়ার যত তিক্ত কথা একটাও রাজ শ্রবণ করতে পারেনি। এর জন্য নিজেকে পারফেক্ট স্বামী বলে নিজেই সম্বোধন করলো রাজ। মায়ার মুখটা খুলেই ভাবের সাথে বলে ওঠে, বউয়ের গালি থেকে বাঁচতে হলে তাকে মুখ বেঁধে দিতে হয়, তাহলে বউ যা গালি দিবে তা সব স্বামীর কানের ওপর দিয়ে চলে যাবে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি গালি দেই না। কড়া কথা তো ঠিকই শুনিয়ে দাও। ড্রাইভার বাইরে চলে গেল। সে তার কাজে ব্যস্ত। রাজ মায়ার কানের কাছে এসে বলে, মন দিয়ে কাজ করে বাড়িতে চলে যাবে। কাল রাতের অর্ধেক বাসর এখনো যে বাকি আছে। প্রস্তুত থেকো মায়াবতী, ফর আওয়ার স্পেশাল বাথরুম বিলাস।
বাসর করার খুব শখ, তাই না? স্বামী হয়েছি তো বাসর করার জন্য। ওই বাসর আজ আপনার জেলে হবে। তাহলে কমিশনারকে কল দিয়ে বলি ফুল টুল নিয়ে থানায় যেতে। যদিও সবাই অবাক হবে, কিন্তু বউ তো আমার ঘর ছাড়া সব জায়গায় বাসর করাতে চায়। মুখে লাগাম দিন আপনি। বউয়ের সামনে মুখে লাগাম আসে না মায়াবতী। আপনার সাথে কথা বলাটাই আমার বোকামি। মায়া গাড়ির দরজাটা খুলতে নিলে রাজ মায়ার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। মায়া ঠোঁটের উপর হাত বুলিয়ে বলে, বেঁধে রাখার জন্য ঠোঁটে খুব ব্যথা করছে, তাই না? ব্যথা দিয়ে আবার দরদ দেখানো হচ্ছে। ব্যথা দিয়েছিলাম তোমার কারণেই, আর দরদ দেখাচ্ছি আমার কারণে। মানে? তুমি এত দুষ্ট যে তোমার মুখটা বেঁধে রাখতে হয়, ফলস্বরূপ তোমার ঠোঁটে ব্যথা পেতে হয়। আর এই ঠোঁটে রাজত্ব করার মালিক যেহেতু আমি, তাই দরদ আমার হবেই। বলেই রাজ মায়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেরি না করেই ছেড়ে দেয়। মায়া চুপ করে আছে। শত্রু হলেও স্বামী তো, বেশি কিছু করলে স্বামীর অধিকার নিয়ে যে প্রশ্ন উঠবে এটা সে খুব ভালো করেই জানে। রাজ মায়ার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার মাঝে যত ব্যথা বিরাজ করে সব আমি সারিয়ে দেব। আমার এই ব্যথার একমাত্র কারণ তো আপনি। তাহলে আমি সেই ব্যথা কমানোর দায়িত্ব মাথা পেতে নেব। মায়া কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে চলে যায়। মায়া পিছনে না ঘুরে সোজা হাঁটতে থাকে। রাজ সেটা মাথায় এলিয়ে রেখেছে। মায়া কিছুটা দূরে যেতেই রাজ চোখে সানগ্লাস দিয়ে গলা উঁচিয়ে বলে, এই মায়াবতী। মায়ার পা থেমে গেল। মনের মধ্যে শীতল হাওয়া বয়ে গেল। তবুও মুখে কাঠিন্য প্রকাশ করে পিছু ফিরল। রাজ ঠোঁটে দুষ্টু হাসি রেখেই বলে, আমার বক্ষে তোমাকে স্বাগতম মায়াবতী। বলেই বক্ষতে আঙ্গুল দিয়ে ইশারা করলো রাজ। মায়া কোনো উত্তর না দিয়ে চলে গেল। মায়া চলে যেতেই ড্রাইভার এসে গাড়িতে বসলো। রাজ ড্রাইভারের মাথায় টোকা দিয়ে বলে, নিজে একা একা সিগারেট খেয়ে আসলে, আমারটা কোথায়? ড্রাইভার দিল সিগারেট। গাড়ির গ্লাস উঁচু করে লাগিয়ে ভিতরে বসে সিগারেটের সাথে কোথাও মগ্ন হয়ে আছে রাজ। ড্রাইভার গাড়ি চালাতে ব্যস্ত। ড্রাইভার এবার রাজের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, ওই একটু চিন্তায় আছি। পিঠ পিছে নিজের লোকেরাই যে আমাকে আঘাত করতে ব্যস্ত। বাইরের লোকদের কথা আলাদা, কিন্তু নিজের লোক যদি আঘাত করতে আসে, এটা যেন মৃত্যুর যন্ত্রণা দিয়ে যায়। রাজ সিগারেট শেষ করে কাঁচ নামিয়ে সিগারেট ফেলে দিল। অতঃপর আবারও কাঁচ উঠালো। মুখে কিছু স্প্রে করলো যেটা গন্ধ নিবারণ করে। ড্রাইভার এটা দেখে বলে, তোমার ম্যাডাম আজ তো আমিটাকেই তো পছন্দ করে না, নিজেকেও কি তাহলে ত্যাগ করে দিব পৃথিবী থেকে? ড্রাইভার কিছু বলতে পারলো না। এমন কথার মাঝে কি উত্তর আসে, তাও আবার এক মন্ত্রীর সাথে, এটাই তার জানা নেই। আবার অনেক সময় উত্তর জানা থাকলেও উচ্চবিত্ত পদবীর জন্য অনেকে চুপ থাকে। রাজ জানে সে তার ভারত্ব বজায় রাখছে, তাই নিজে থেকেই বলে, যেদিন থেকে মায়াবতী আমাকে তার জীবনে নির্দ্বিধায় গ্রহণ করে নেবে, সেদিন থেকেই তার অপছন্দের সকল জিনিস বর্জন করে দেব। কারণ বর্তমানে তার অপছন্দের তালিকায় আমি নামক ব্যক্তিটা গেঁথে আছি। তার সকল কিছু বর্জন করতে হলে আমাকেও তার থেকে সরে আসতে হবে, যেটা আমি কিছুতেই পারবো না। ড্রাইভার হাসলো শুধু। মন্ত্রীর আসন পাওয়ার পরেও এতগুলো বছর একা জীবন পার করেছে। কত কত প্রপোজাল এসেছিল কিন্তু গ্রহণ করেনি রাজ। সে তো অনেক পুরনো ড্রাইভার, তাই প্রায় খোঁজ খবর সেও রাখে। এতগুলো বছর সে শুধু দেখেছে রাজকে সৎ হয়ে সকলের পাশে দাঁড়াতে। যখন দেখেছে উপর থেকে তার প্রতি চাপ এসেছে, তখন সে থেমে থাকেনি, বরং লুকিয়ে হলেও সবাইকে আড়ালে সহায়তা করেছে। নিজের অফিসে এসে বসলো মাত্র রাজ। এর মাঝেই পিয়াস কিছু ফাইল দিল। ওগুলো দিয়ে বলে, আপনার নামে এই অবজেকশন এসেছে স্যার। শুধু তাই না, ঘটনাচক্রে আপনার উপর দোষ চাপানো হয়েছে। আপনি নাকি গার্মেন্টস থেকে মেয়েদের কিডন্যাপ করিয়ে বিদেশে পাচার করে দেন। রাজ প্রকুচকে তাকালো। পিয়াস শুকনো ঢোক গিলে বলল, না মানে আমাদের দলের একটা ছেলের নাম রকি। ও এতদিন আমাদের দলে ছিল। বাজারে আর যানবাহন এলাকায় লুটপাট করে বেড়ায় দিনকে দিন। যেহেতু ও আমাদের দলের, তাই আপনাকে এসবের দায়ভার নিতে বলা। আর এই কেসে যদি আপনি 24 ঘন্টার মধ্যে কোনো সমাধান দিতে না পারেন, তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। সকল প্রমাণ আপনার বিরুদ্ধে। রাজ চুপ করে শুনছে। পিয়াস একটু ঘাবড়ে আছে। এটা দেখে রাজ বলে, আপনার কথা মতো তদন্ত করেছি। কি জানতে পারলে? আপনার নামে এলিগেশন অন্য কেউ না,
মায়া ম্যাম দিয়েছেন। রাজ চোখটা বন্ধ করে চেয়ারে মাথা এলিয়ে দেয়। মনের মধ্যে কষ্টের গভীরতা সেই বুঝতে পারছে শুধু। বউয়ের সাথেই তার যুদ্ধ। হয়তো এখনই একটু চোখ ভিজতে পারে, কিন্তু পুরুষ মানুষের মনটা খুবই শক্ত। তাই তো রাজ কান্না করবে না। পিয়া সান্ত্বনা দিতে বলে, আমার মনে হয় ম্যাম ভুল বুঝছে আপনাকে, কারণ ম্যাম তো তার গার্মেন্টস থেকে মেয়েদের কিডন্যাপ হওয়ার জন্য প্রেসারে আছে। হয়তো যে 3জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের পরিবার চাপ দিচ্ছে তাকে, তাই এমন করেছে। রকির সাথে আমাদের দলের আর কে কে ছিল? আমাদের দলের কেউ ছিল না, কিন্তু অন্য দলের কিছু চেলাপেলা ছিল। এটা আমরা চিনেছি, কারণ এর আগে মন্দির ভাঙায় ওরা যুক্ত ছিল। রাজ কিছু ভেবে মৃদু হেসে বলে, আজকে তোমাকে একটা নতুন চাকরি দিব। কি স্যার? মাছ বিক্রেতা হবে তুমি। পিয়া অবাক হয়ে বলে, কেন স্যার? রাজ ঠোঁটে দুষ্টু হাসি রেখে বলে, পিউ বেবি কি আমার জন্য একটু মাছ বিক্রেতা হতে পারবে না? সেই দিনই তো আপনার জন্য আমাকে ভিখারি সাজতে হলো, আজ আবার মাছ বিক্রেতা কেন? আমার শত্রু খুঁজে বের করার জন্য তোমাকে একটু ছদ্মবেশ নিতে হবে পিউ বেবি। আপনি এসবের জন্য আমাকেই খুঁজে পেলেন? তুমি একমাত্র আমার আশা ভরসা, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। এতটাই বিশ্বাস যে একজন ভিখারি তো আরেকবার মাছ বিক্রেতা সাজবেন? আমি আমার বউকেও এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি পিউ বেবি। তাই তো ভালোবেসে সকল সহজ কাজ তোমাকেই দেই। পিয়াস জানে এই লোকের সাথে কথাই সে পারবে না, তাই হার মেনে বলে, আচ্ছা, আমাকে কি কি করতে হবে বলো? রাজ সব বুঝিয়ে দিল। পিউ সম্মতি দিয়ে চলে গেল। রাজ মাথাটা চেয়ারে আবারও এলিয়ে দিয়ে ভাবছে কিভাবে কি ঠিক করবে। সব থেকে বড় কথা, সে আজও জানতে পারল না মায়ার সাথে সেদিন কি এমন হয়েছিল যে মায়া তাকে ঘৃণা করে। কার থেকে জানতে পারবে সে? মাহমুদ সর্দার তো তখন গ্রামে ছিলেন, তাই সেও কিছু জানেন না। রাজের দুশ্চিন্তার মাঝে মাহমুদ সর্দারের কণ্ঠ কানে ভেসে আসে, শুনতে পায়, আমার ছেলেকে এতটা দুর্বল আমি কখনো হতে দেখিনি। রাজ চোখটা মেলে সামনে তাকাতেই বাবাকে দেখে হাঁফ ছাড়ল। মাহমুদ সর্দার এসে সামনের চেয়ারে বসলেন। পিছন থেকে একজন এসে চা দিয়ে গেল। মাহমুদ সর্দার অর্ডার করে এসেছিলেন। লোকটা চলে যেতেই রাজ চায়ে চুমুক দিয়ে বলে, তোমার বৌমার হয়ে এত যুদ্ধ করলে, আর তোমার সেই বৌমা আমাকে আজ শাসিয়ে গেছে। কি বলেছে সে? বলল আজকে বাসন নাকি আমাকে জেলে বসে করতে হবে। বাসর তো কাল হলো, আজ আবার বাসরের কথা উঠলো কেন? বাসর হয়নি বাবা। দরজার কাছে কেউ চুচু করে উঠল। রাজ তাকিয়ে দেখল রুদ্র দাঁড়িয়ে আছে। সাদা রঙের ফর্মাল ড্রেসার, দুই পাশে চিকন কালো বেল্ট সেট করা। দেখতে একদম সিআইডি অফিসারের মতো লাগছে। আসলেই তো সে এই প্রফেশনের। রাজ রুদ্রকে দেখে বলে, এসেছে আরেকজন আমার সংসার নিয়ে খোঁচা দিতে। বাসরটাও ঠিক মতো করতে পারলো না মন্ত্রী মশাই, আফসোস তো হবেই। দোয়া করি আমার বইয়ের মতো তোমার বইয়ের যেন হাঁপানির রোগ হয়, তখন বুঝবে কষ্ট। আমি হাঁপানির ওষুধ নিয়ে যাব বাসরে। শুধু হাঁপানি না, যত প্রকার রোগ আছে সবগুলো ওষুধ রেডি করে রাখবো, যাতে বাসরটা ইনকমপ্লিট না হয়। ওটা বাসর ঘর নাকি ফার্মেসি? দুটোই। মাহমুদ সর্দার দুজনের কথা থামিয়ে বলেন, তোমাদের মাঝে যে আমি আছি এটা দেখতে পাচ্ছ? রুদ্র মাহমুদ সর্দারের কাঁধে হাত রেখে একটু আদুরে কণ্ঠে বলে, তুমি তো আমাদের বন্ধু হও, বন্ধুর সামনে এগুলো বলা যায়? বলেই রাজা রুদ্র হেসে দেয়। মাহমুদ সর্দার রুদ্রকে ভয় দেখাতে বলে, এই জন্যই আমার মেয়েটা তোমাকে ভালোবাসে না। শুধু কি তোমার কথা, আমার এই ছেলেটাকেও তার বউ ভালোবাসবে না। ভালোবাসে না কে বললো? তোমার মেয়ের ফেচ ফেচ কান্না আমি দেখিনি মনে হয়। কবে যে এসব ঝামেলা মিটবে কে জানে। আসল শত্রুর খোঁজ না পেলে কিছুই সমাধান হবে না। আমার বউ যেমন আমাকে ভুল বুঝে, তোকেও তোর হবু ভুল বুঝবে। রুদ্র রাজের থেকে ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে আর বলছে, ওই গুন্ডাগুলোকে প্রশ্ন করা হচ্ছে। জানতে পারলাম কোনো মহিলা তাদেরকে 5 লাখ টাকার বিনিময়ে এই কাজ করতে বলেছে। ফোন কেড়ে নিয়েছি, কল হিস্টোরির একটা লিস্ট করা হবে, এরপর বাকি তথ্য দেওয়া যাবে। ভাবা যায় প্ল্যান করে সামনে পিছনে গুন্ডা রেখেছিল, যাতে শেষ করে দিতে পারে। রাজ কিছু ভেবে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলে, আবার মাঝে মাঝে আফসোস হয় বাবা। কেন?
তোমাদের জেনারেশনে কেন বাড়িতে সিসি ক্যামেরা ছিল না? থাকলে বাসায় কে কি করেছে জানা যেত। এমনভাবে বলছো যেন ওই সময় তুমি পৃথিবীতে আসোনি। পৃথিবীতে ঠিকই এসেছিলাম, কিন্তু কোনো কাজের ছিলাম না। তুমি কাজের হয়েও আজও আমার উপকারে আসলে না। শুধুমাত্র তোমার বউয়ের ঘটনার জন্য আমাকে অকাজের বানিয়ে দিলে তুমি। বউয়ের জন্য আমি সব পারি বাবা। আর এই বৃদ্ধ বাবার জন্য কি করতে পারো তুমি? বৃদ্ধ বাবার জন্য নিজেকে বাবা বানিয়ে তোমাকে দাদু ডাক শোনার অধিকার করে দিতে পারি। রুদ্র ফাইলগুলো দেখতে দেখতেই হেসে দেয়। রাজ আর রুদ্র মিলে হাই ফাইভ করে নিল। মাহমুদ সর্দার রুদ্রকে কাছে পেয়েছিল, তাই রুদ্রের মাথায় আলতো চাপড় মেরে চলে গেলেন। শপিং মলে এসেছে বীর, জারা ও মৌ। এক একটা পোশাক দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে জারা। কোন জায়গা দিয়ে সে পালাতে পারবে তাই খুঁজছে। অনেক খোঁজার পর পেয়েও গেল। চেঞ্জিং রুমের পাশে ফাঁকা জায়গায় একটি জানালা আছে, ওখান থেকেই সবার চোখ আড়াল করে পালাবে। জারা একটি পোশাক নিয়ে বলে, আমি এটা ট্রাই করি, তোমরা ওই দিকটায় বসো, আমি আসছি। মৌ সম্মতি দিয়ে বলে, আচ্ছা। বীর ওর ফোনে ব্যস্ত। যারা প্রথমে চেঞ্জিং রুমে চলে যায়, তারপর দরজা হালকা খুলে দেখলো সবার মনোযোগ কোন দিকে। কেউ তার দিকে তাকিয়ে নেই। বীর তো ওখানেই নেই, তাই যারা দুটো জুতা নিজের হাতে নিয়ে পাশের সেই ফাঁকা জানালা দিয়ে নিচে নামতে থাকে। পিছনের দিকে হাওয়ায় পাইপ থাকে, সেখানে কষ্ট করে পাইপ বেয়ে নিচে নেমে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তবে একটু হেসে বলে, অবশেষে ওই খুনির থেকে পালাতে পেরেছি। কিন্তু খুনিটা তো তোমার পিছনে জানেমান। বীরের কণ্ঠ ঠিক তার কান বরাবর গরম নিঃশ্বাসের সাথে। যারার চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। এত কষ্ট করে পাইপ বেয়ে নামলো, সব বৃথা। বীর ঠোঁট প্রসারিত করে বলে, ইউ ক্যান এসকেপ ফ্রম মি জানেমান। বিষণ্ণ মনে একা বসে আছে রাজ। কানে তার ব্লুটুথ, অপর পাশে আছে পিয়াস, তার কানে ব্লুটুথ, যেটা গামছা দিয়ে কপাল বেঁধে ঢেকে রাখা। সামনে ঝুড়ি ভরা মাছ। এক এক সময় এক একজন এসে মাছ কিনে যাচ্ছে। এর মাঝে এক বৃদ্ধ লোক এসে মাছ দেখতে থাকেন। দুর্ভাগ্যবশত আজকে তার কাছে পিয়াসের সামনের মাছগুলোই টাটকা লাগছে। যেগুলো ফ্রেশ আর নদীর, দাম হয়তো চড়া হবে। তবুও লোকটা এক এক মাছের দাম দর করতে থাকে। এর ফাঁকে জিজ্ঞাসা করে, ইলিশের কেজি কত করে? পিয়াস জানে বর্তমান দাম। সে ফেসবুকে দেখেছিল, আবার আজকেও পাশের জনের থেকে শুনেছিল, তাই বলে। 1700 টাকা। লোকটা শুধু বলল। ও। মন খারাপ করে চলে যেতে নেয়। আবারও একটু পিছন ফিরে তাকায়। পুরোনো দিনের মানুষ তিনি। মাছের ব্যাপারে অভিজ্ঞতা তার অনেক বেশি। তিনি দেখেই বুঝতে পারছেন এই মাছের স্বাদ বেশি। সচরাচর পাওয়া যায় না এমন টাটকা মাছ। এগুলো তো এখন বাইরে চলে যায়। লোকটা আবারও এসে বলে, একটু কমানো যায় না? কত রাখতে চান? 1000? বাঙালি দেখি একটুতেই চান্স পেলে লাফিয়ে পড়ে। আগে ইলিশের দাম কত ছিল খেয়াল আছে? তাও আবার সাইজে ছোট। এগুলো ভালো করে দেখেন চাচা, ডিমালা ইলিশ, তাও আবার মন্ত্রী। বলেও থেমে যায় পিয়াস। এগুলো যে রাজ নিজের মাধ্যমে জোগাড় করে পিয়াসের কাছে পাঠিয়ে দিয়েছে এটা বলতে চাচ্ছিল। লোকটা মনটা খারাপ করে চলে যেতে নেয় পাশে মাছ বিক্রেতার কাছে গেল। রাজ এতক্ষণে এগুলো শুনছিল, তাই বলে, ইলিশের দাম আজকের জন্য তোমার দোকানে 500 করে দাও। একেবারে 150 করে দিই। রাজ হালকা হাসলো। পিয়াস রেগে আছে। এতগুলো মাছের সামনে বসে থাকতে তার কষ্ট হচ্ছে। তার উপর আবার এক একজন কিছুক্ষণ পরপর এসে মাছ নিয়ে যাচ্ছে। দামে না মিললে গালি পর্যন্ত দিতে থাকে তাকে। অনেকে তো আছে মাছ দেখে দামাদামি করে চলে যায়। পিয়াস স্থির হয়ে বসতেও পারছে না। রাজ হালকা হেসে বলে, এবার বুঝলে তো যারা দিনরাত রোদে পড়ে পরিশ্রম করে তাদের কষ্ট। এই কষ্ট বুঝতে হলে একদিন আপনিও ছদ্মবেশে আসুন। সারাদিন তো আপনি ওই এসির মধ্যে বসে থাকেন, বুঝুন আমার কষ্ট। তোমার তো সাহস কম না, মন্ত্রীকে কষ্ট দিতে চাও। আমি কি কম কষ্টে আছি? আরে ওই মাছ বিক্রেতার অন্তত বউ তাকে সেবা যত্ন করে, আমার কপালে তো তাও জুটে না। উল্টো বউ আমার নামে মামলা করে বসে আছে। বিয়ে করেছেন হলো না এক রাত, এর মধ্যে কি এমন যত্ন চান? সেটা বুঝতে হলে তোমার মতো গবেটকে একটা বিয়ে করতে হবে। বাই দ্য ওয়ে, ওনাকে ডেকে আজ অল্প দামি মাছগুলো দিয়ে দাও। শুধু ওনাকে না, আজ সবাইকে কম দামি দিয়ে দাও। যদি সন্দেহ করে?
বলবে তোমার মালিকের বিয়ে উপলক্ষে সকাল থেকে যে মাছ বিক্রি অনেক ভালো হচ্ছে, তাই দুপুরের দিকে দাম কমিয়ে নিচ্ছে। পিয়াস গলা উঁচিয়ে লোকটিকে ডাকে। ও চাচা, আসেন আসেন, এদিকে আসেন। আমার প্রিয় বেবি আজ পারফেক্ট মাছ বিক্রেতা হয়ে গেছে। হ্যাঁ, সেই একদিন ভিখারি কণ্ঠে আপনার মন জুড়ে যায়, আর একদিন মাছ বিক্রেতার। এমন করো না, আমি তোমাকে সিনেমার নায়ক হওয়ার সুযোগটাও করে দিব একদিন। বলে কি এইসব না করে একটা বউ এনে দেওয়ার সুযোগ করে দিলেই তো হয়। মন্ত্রীর এখনো বৈবাহিক সুখ হলো না, তুমি মেয়ে এখনই সুখ চাও? ছে। বৃদ্ধ লোকটা এতক্ষণ এগিয়ে আসে। পিয়াস তাকে দেখে বলে। মাছের কেজি 500, নেবেন নাকি? লোকটা ভ্রু কুঁচকে বলে। এত কম দামে কেন? লোকটা যে এর ভিতর কোনো গরমিল দেখেছে এটা বুঝলো পিয়াস, তাই বলে। আজকে আমাদের মালিকের বউ তারে বাস দিছে, সেই দুঃখে সে সবাইকে কম দামে মাছ দিয়ে ভালোবাসা কুড়াইতেছে। এদিকে তার দুঃখে আমাকে সুখ লাগতেছে, কমে দিচ্ছি টাটকা মাছ। আজ সকালেই আনা, নিতে চাইলে নিতে পারেন। লোকটি কোনো কথা না বলে নিজে নিজে দুটো মাছ উঠিয়ে দিল পিয়াসের হাতে। পিয়াস মাছটা মাপতে থাকে, ওদিকে কানে থাকা ব্লুটুথের মাধ্যমে রাজের থেকে শুনছে। আমার বউয়ের থেকে এই বাস আমি তোমার পেছন দিয়ে ঢুকিয়ে দেবো হালার পুত। পিয়াস হেসে দিল, পাত্তা দিল না এমন কথার। মন্ত্রী খেপেছে এবার। লোকটা মাছ নিয়ে যাওয়ার পর অনেকেই এসেছে মাছ নিতে। একে একে করে লোক জানাজানি হওয়ার কারণে রকির কানে গেল সবকিছুই। শুনেই মাথা গরম করে দল নিয়ে আসে বাজারে। মাছের দাম নির্দিষ্ট করে দেওয়া আছে। এদিকে পিয়াস কেন এত কম দামে দিবে? তাহলে তারা কি নিবে? কিছুক্ষণের মধ্যেই বাজারে বড়সড় ঝামেলা সৃষ্টি হলো। রাজের কাছে কল এসেছে, তাকে এখন মিটিংয়ে জয়েন হতে হবে। বিরোধী দল ও মায়াও থাকবে সেখানে, সাথে থাকবে প্রধান বিচারক। দুপুরের খাবারটা খেলো না রাজ। মাহমুদ সর্দার রাজের কাছে এসে বলেন। আমিও যাব তোমার সাথে। কোনো দরকার নেই বাবা। তোমার নামে মিথ্যা মামলা চলছে, আমাকেই তো তোমার পাশে থাকা উচিত। বাবা হয়ে আমি একদম দূরে থাকতে পারবো না। মাহমুদ সর্দার নিজেও চিন্তায় আছেন। রাজের বিরুদ্ধে কোনো স্ট্রং প্রমাণ নেই, কিন্তু যতটুকু আছে ততটুকু এড়িয়ে যেতে পারবে না রাজ। রকির জবানবন্দি যদি হয়ে থাকে রাজের বিরুদ্ধে, তাহলে তো আরো বেশি বিপদ হবে রাজের জন্য। অন্যদিকে তারই বিয়ে করা বউ তার নামে মামলা করে রেখেছে। মন্ত্রী হওয়ার সুবাদে স্ট্রং প্রমাণ না থাকায় তাকে সুযোগ দেওয়া হয়েছে। এই প্রমাণ দেওয়ার এখন সময় এসেছে। 24 ঘন্টার মধ্যে প্রমাণ দেওয়ার কথা উঠেছিল, কিন্তু যে 3 জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে নিয়ে চাপ দিচ্ছে সবাই। মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। সিয়া, হিয়া, মালিনী সবাই টিভির সামনে। কিছু দেখাই কিনা দেখার জন্য বসে আছে। সবাই টিভির দিকে অনেকক্ষণ ধরে চেয়ে আছে। এখন জানালো মিটিং লাইভ দেখানো হবে না। হিয়া বিরক্ত হয়ে বলে। সংসদ শুরু হলে ডাক দিস, এখানে বসে থেকে টেনশন নিতে পারছি না। আমি সুইমিং পুলের দিকে যাচ্ছি। সিয়া কোনো কথা বলছে না, চুপ করে অপেক্ষা করছে। সুইমিং পুলের কাছে এসে বসে আছে হিয়া। পানিতে পা ভিজিয়ে বইতে তার চোখ। কিছুক্ষণ পর এদিকে ওদিকে তাকিয়ে দেখলো কোনো গার্ড নেই এদিকে। ফোনে সময় দেখলো কোনো পুরুষ মানুষ এখন আসবে না, তাই সে সুইমিং পুলে নামলো। ঠিক তখনই সর্দার মহলে দরজা দিয়ে ঢুকলো রুদ্রের বাইক। বাইকটা গ্যারেজে রেখে নিজের বাড়ির দিকে যাবে, অমনি দেখলো সুইমিং পুলের পানিতে হাত দিয়ে পানি নিয়ে খেলছে তার হিয়া পাখি। রুদ্র বাইকের চাবিটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে হিয়ার দিকে এগিয়ে আসে। সুইমিং পুলের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলে। তোকে তো এভাবে কখনো সুইমিং পুলে কাছে আসতে দেখিনি। হিয়া রুদ্রের দিকে ফিরে রুদ্রকে দেখে গায়ের কাপড় ঠিক আছে কিনা দেখে নেয়। বিরক্ত হয়েই বলে, এভাবে হুটহাট মেয়ে মানুষ দেখলে চলে আসেন কেন? মেয়েদের প্রাইভেসি বলতেও তো কিছু থাকে। বিড়বিড় করে রুদ্র বলে, নেংটি কাল থেকে তোর প্রাইভেসি দেখেই বড় হয়েছি, আজ আবার নতুন কথা? যাই হোক, বড় হয়েছিস, পরিবর্তন তো হতেই হবে। সমস্যা নেই, বিয়ের পর তোর প্রাইভেসি আমি অনলিমি করে দিব। হিয়া রুদ্রের দিকে ফিরে বলে, কি বিড়বিড় করছেন আপনি? ভাবছি কি? তোর গোসল করতেও চশমা লাগে, চোখের এতটা অধপতন হয়েছে। আমার চোখের অধপতন হয়নি রুদ্র ভাই, ওটা আপনার চোখে হয়েছে। তাই তো রাস্তায় যে কোনো মেয়েকেই পেলে আপনি ঘেঁষাঘেঁষি করেন। আমি মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করি, এটা শুধু তোর চোখে পড়ে, আর কারোটা তো পড়ে না। হিয়া অভিমান করলো।
এই কথার উত্তর তার কাছে থাকলেও সে দিবে না। ধীর পায়ে হেঁটে যায় সুইমিং পুল থেকে। উঠতে নিবে রুদ্র ওর হাত ধরে সুইমিং পুলে নামে। হিয়া কটমট চাহনি দিয়ে বলে, কি শুরু করলেন আপনি? সত্যি বললেই তো হয়। কোন সত্যি? ভালোবাসার মানুষটির পাশে অন্য কাউকে দেখলে যতটা মনে আঘাত হয়, ততটা বাকি মানুষের বেলায় হয় না। ভালোবাসার মানুষটির ভালো খারাপ সব দিক যেমন যেমন আমাদের নজরে থাকে, অন্যদের বেলায় সেই বিষয়টা নজরে আসে না। রুদ্র ভাই, হিয়ার নরম চাহনি। রুদ্র তার মন পড়তে শুরু করেছে। এটা তো হিয়া চায় না, কোনো মতেই চায় না। কখনো তো এমন কোনো কথা হিয়া প্রকাশ করেনি। তাহলে বুঝলো কি করে রুদ্র? রুদ্র হিয়ার মুখে ভাই শুনে বিরক্তির সাথে বলে, তোর বাপের সৎ ভাইয়ের ছেলে লাগি, ভাই ভাই করে কান খাবি না। বাপের সৎ ভাই মানে তো আমার কাকা, তার ছেলে তো আমার ভাই হয়, তা না হলে কি কাকু বলে ডাকবো? ভাই বাদে কি অন্য কিছু বলা যায় না? হ্যাঁ, যাই তো। রুদ্র খুশি হলো। ভাবলো তাকে ভালোবেসে অন্তত রুদ্র বলে ডাকবে। কিন্তু হিয়া তাকে বলে নষ্ট পুরুষ। রুদ্রর মুখটা চুপসে গেল। গা ঝাড়া দিয়ে বলে, এই নষ্ট পুরুষের বাপের নাতির মা হবি তুই। কি? বুঝিসনি? না। কাছে বুঝিয়ে দিচ্ছি। হিয়া কোনো কথা না বলে আবারও উঠতে নেয়। রুদ্র ওর হাত ধরে নিজের কাছে আনে। ঘোর লাগা দৃষ্টিতে দেখছে হিয়াকে। হিয়ার ভিজে যাওয়া চুলগুলো তাকে অন্য জগতে নিয়ে গেল। রুদ্রের চাহনি দেখে হিয়া বুঝে যায় কোনো অঘটন ঘটবে। তাই নিজের মুখের উপর ওড়না দিয়ে ধরে বলে, আপনার ছোঁয়াও আমার সহ্য না। একদিন ঠিকই আমার ছোঁয়া পেতে আমার কাছে নিজে আসবি তুই। এতটা তাই আমার পড়েনি। যেদিন ভালোবাসার ক্ষতটা বৃদ্ধি পাবে, সেদিন তোর দায় পড়বে। রুদ্রের কাছেই ছিল হিয়া। রুদ্র তাকিয়ে আছে হিয়ার দিকে। এর মাঝেই রুদ্রের মাথায় আঘাত অনুভব করে। পিছনে ঘুরতে নিয়ে বলে, কে রে? পিছনে তাকিয়ে দেখল আহান সর্দার। তিনি মাত্রই এসেছিলেন বাড়িতে। শুনেছেন রুদ্র বাড়িতে ফিরেছে। অন্যদিন এত তাড়াতাড়ি ছেলে তার বাড়িতে আসে না, ক্রিমিনাল কেস নিয়েই ব্যস্ত থাকে। আজ যেহেতু এসেছে তাই সেও এসেছে। সেই ছেলের এই আকাম দেখে রাগে তার মাথায় ঢিল ছুঁড়ে মারে। রুদ্র ভ্রুকুটি করে বলে, এভাবে মারলে কেন? তোমার লজ্জা হওয়া উচিত, ইডিয়েট। তাড়াতাড়ি উপরে আসো। বলেই চলে গেলেন তিনি। রুদ্র চলে গেল তার পিছু। হিয়া হেসে দিল। বিড়বিড় করে রুদ্রকে শুনিয়ে বলেছিল, ঠিক হয়েছে। হিয়ার মুখটার দিকে ওড়না রাখা ছিল। রুদ্র যদিও এখন কিছু করতো না, কিন্তু আহান সর্দারের নজরে এত কিছু আসবে না। তিনি গুরুজন হিসেবে ছেলেদের অধপতন চান না। এত তাড়াতাড়ি লোক সমাজে জানাজানি হলে এরা দুজনে কলঙ্কিত হবে। এমনিতেও এবারই ছোট বউয়ের ছেলে হিসেবে তাকে অনেকের থেকে অনেক কিছুই শুনতে হয়েছে, যেটা বাড়ির লোক বলতো না বলতো পিছনে পড়া লোকেরা। এই ভাইয়ে ভাইয়ে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা অনেকবার করা হয়েছে। আহান সর্দার ঘরে এসে সোফায় বসলেন। রুদ্র ড্রেস পাল্টিয়ে এসে বলে, তোমার ঘরে একা লাগে না বাবা? আহান সর্দার পাশে থাকা ছোট ফুলদানিটা ছুঁড়ে মারে। সাথে সাথেই ধরে নেয় রুদ্র। চোখ ছোট ছোট করে বলে, তোমার বৌমা আনার ব্যবস্থা করছিলাম, তুমি কি না আমাকেই কবরে পাঠিয়ে দিচ্ছ? আমি যেন এই দৃশ্য আর না দেখি। তুমি এই দৃশ্য দেখবে এটা কি আমি জানতাম? আমি তো জানতাম তুমিও বাসায় নেই। এর মানে আমার পিছে পিছে তুমি মেয়েটাকে এভাবে জ্বালাও? তোমাকে কেন বলবো? রুদ্র চোখ গরম করে বলেন। রুদ্র কলার ঠিক করে বলে, আজ এত তাড়াতাড়ি এলে যে? শুনেছি তুমি এসেছো, তাই সময় দিতে চেয়েছি ছেলেকে। কাজ ছিল না আজকে। আজকের কাজটা জেসি করে নিতে পারবে। তোমার ভাই আসবে, ওর তো বিয়ের সানাই বাজাবো। একসাথে কি তোমারটাও বাজাবো? আগে ভাই আসুক, এবার সানেই বাজে নাকি অন্য কিছু দেখতে পারবে। কি করতে চলেছো তোমরা? আমি তো কিছুই করব না, যা করা তোমার ছেলে করবে এবার। আমি আমার মতো ইনভেস্টিগেশন চালাচ্ছি। এটাতে যেন কারো বিপদ না হয়। যারা বিপদে আছে তাদেরকে বাঁচাতে চাই বাবা। হয়তো এতে অনেকের মাঝে বিচ্ছেদ ঘটবে, আবার অনেকের মৃত্যু। আহান সর্দার চলে গেলেন রান্নাঘরে। আজ বাবা ছেলে একসাথে খাবেন। কাজের ব্যস্ততায় এই সুযোগ খুব কম পায় তারা। যারা এক নিঃশ্বাস নিয়ে পিছনে ফিরে বীরের চোখে চোখ রেখে বলে, সমস্যা কি আপনার? আমার সমস্যা তুমি জানো না? না, জানি না। প্রথম থেকে তো এমন পিছু নিতেন না, এখন এত টান কেন? প্রথমে তুমি আমার মনে ভালোবাসা জাগিয়েছ,
এখন যখন একবার ভালোবেসেছি তখন দূরে যেতে দিব না তোমাকে। আমার সাথে ব্রেকআপ করবেন না? না। শিওর তো? হুম। আবারও বলছি, শিওর তো? আরে বাবা হ্যাঁ। তাহলে চলুন কোথায়? শপিং করতে। আপনার এই বিরক্ত করাটা আমিও এবার বাড়িয়ে দেব। বলেই যারা ভেতরে চলে গেল। মৌকে নিয়ে ড্রেস সিলেক্ট করছে। একটার পর একটা জামা নিতে নিতে মতো 30-এর মতো সেট নিয়েছে সে। মৌ হাঁ হয়ে দেখছে। বীর তার মতো কুল হয়ে দাঁড়িয়ে আছে। বুকে হাত গুজে যারার এই কাণ্ড দেখতে ব্যস্ত সে। যারা কিছু কসমেটিক্স নিল। লিপস্টিকের এক একটা কালার ঠোঁট দিয়ে পাউট করে তো একবার করে দেখছে। যারার পিছনে একজন যুবক ছিল, তাকে দেখিয়ে যারা বলে, মানিয়েছে আমাকে। যুবকটি হাতের ইশারায় বুঝালো অনেক সুন্দর লাগছে। বীর এসে লিপস্টিক কেড়ে নিয়ে ফেলে দিল ডাস্টবিনে। যারাকে কাঁধে করে নিয়ে বলে, পাগলের পাগলামি বাড়তে থাকবে। বোন তুই বিল পে কর, আমি এই পাগলিটাকে নিয়ে যাই। মিটিং শুরু হলো একটি চ্যানেলের মাধ্যমে। সামনাসামনি বসে আছে 3 জন ব্যক্তি, মায়া, রাজ ও বিরোধী দলের হয়ে আরশাদ। বড় আসনে বসে আছে বিচারক। দূরে দাঁড়িয়ে আছে কিছু ব্যক্তি ও মাহমুদ সর্দার। বিচারকের বয়ানে মায়া কিছু কাগজপত্র দেখালো। ওগুলো দেখিয়ে বলে, আমার কাছে যেসব ইনফরমেশন আছে এগুলো আমি আপনার সামনে প্রবেশ করলাম। মায়া রাজের চোখের দিকে তাকিয়ে বলে, এই পৃথিবীতে একবারে সাধু বলে কোনো ব্যক্তি হয় না, তাই আমি শিওর বলতে পারবো না উনি কেমন। আমার তথ্য অনুসারে আমার আইডিয়া এগুলো উনি করেছেন। আমার শুধু একটাই চাওয়া, আইনের সঠিক বিচার ও মেয়েগুলোর জীবন রক্ষা পাওয়া। পিছনে বসে থাকা লোকগুলো হাততালি দিল। মায়ার কথাগুলো তাদের মনে ধরেছে। বিচারক কাগজগুলো দেখলো। উনি সবকিছু দেখে বলেন। আরশাদ আর চোখে তাকালো রাজের দিকে। বিচারক আবারও বলে। আরশাদ ওর অ্যাসিস্ট্যান্টের দিকে হাত বাড়ালো। অ্যাসিস্ট্যান্ট কিছু ফাইল দিল, যেগুলো বিচারকের হাতে দিয়ে বলে, প্রমাণ অনুযায়ী এগুলো সত্য প্রমাণ হলো। বিচারক এগুলো দেখে রাজের দিকে তাকিয়ে বলে। রাজ এতক্ষণ মায়ের চোখের দিকেই মায়ার চোখের দিকেই তাকিয়েছিল। কিছু একটা ভেবে বলে, মিস্টার আরশাদ আমার নামে যেগুলো প্রমাণ দিল তার বিরুদ্ধে আমার একটাই কথা। আমার লোক আমার নাম করে লুটপাট করলেও আমি কি করেছি বা আমাকেই তাদের সাজেস্ট করতে দেখা গিয়েছে? আরশাদ আলতো হেসে বলে। রাজ ম্লান হেসে বলে, সে না হয় আমার বউয়ের ভুল বোঝাবুঝি দ্বারা একটু ছোট খাটো পাগলামি। মিয়া বিবির ভুল বোঝাবুঝি মিটে যাবে তখনই, যখন আমরা হব 4 দেয়ালে বন্দি। মাহমুদ সর্দার বিরক্ত হতেই মনে মনে বলেন, ছেলেটা আমার এখনো বাসরে বিভোর। জন্মের সময় বউটা আমার কি এমন খেয়েছিল যে ছেলে আমার বউ ছাড়া কিছুই বোঝে না? আরশাদ প্রকুচকে বলে, এই যা, আপনার তদন্তে একটু মিস হয়ে গেল। আপনি যার সাথে মিলে আমার নামে মামলা করেছেন সে তো আমারই বউ। আরশাদ মায়ার দিকে তাকালো। মায়া উঠে দাঁড়িয়ে বলে, এখানে আপনার উপর যে দায় চাপানো হয়েছে তার সলিউশন করুন। রাজ নিজেও দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, মিস জেসি। জেসি এলো রকিকে নিয়ে। রকির কপাল ফেটে রক্ত পড়ছে। মুখের অবস্থা বেশ খারাপ। আরশাদ অবাক হয়ে আছে। এই ছেলেকে তো সে আজকেও বাজারে পাঠিয়েছিল চাঁদাবাজি করতে। ধরা পড়ল কিভাবে? মায়া অবাক হয়ে আছে, কারণ সে জানতো পিয়াস মাছ বিক্রেতা সেজেছিল আর এই রকি ওখানে ঝামেলা তৈরি করেছে। কিন্তু জেসি মেয়েটার ব্যাপারে জানতো না মায়া। মায়া এবার রাজের দিকে তাকালো। রাজ মায়ার দিকে চোখ টিপ দিয়ে মায়ার কাছে এসে বলে, বাস ওটা তো আজ রাতেই হবে বউ। ওটা কি মিস করা যায়? তাই তো হাটে হাঁড়ি ভাঙার প্ল্যান করেই এসেছি। এখন শুধু বাড়ি যাব আর শুরু করে দিব তোমার আমার সুখের বাথরুম বিলাস। জেসি রকির কলার ধরে নিয়ে সবার সামনে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বিচারকের সামনে নিজের আইডি কার্ড দেখিয়ে দিল। বিচারক কার্ড ভালো করে পর্যবেক্ষণ করে জেসির আইডেন্টিটি প্রকাশ না করে বলে, জেসি একটা মেমোরি দিয়ে বলে, আজকে বাজারে চাঁদাবাজির জন্য মারপিট শুরু হয়।
বিশেষ করে দীর্ঘ 2 মাস ধরেই এমন চলছে। মন্ত্রী শাহমীর রাজ তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু যখন খোঁজ পেয়েছিলেন যে তার এলাকাতেই তার পিঠ পিছে কেউ ছুরি চালাতে ব্যস্ত, তখনই উনি আমার সাথে যোগাযোগ করেন। এই কয়দিন ইনভেস্টিগেশন চালাচ্ছিলাম, তবে আমরা চেয়েছিলাম ওনাকে সোজা অ্যারেস্ট করে নিয়ে যাব। এদিকে হুট করেই শুনতে পেলাম স্যারের নামে মিথ্যা মামলা, তাই আমরা সোজা আসামিকে এখানে নিয়ে আসি। সবার সামনে ভিডিও ওপেন করা হলো। ভিডিওতে ভিডিওতে দেখতে পেল রকি সবার থেকে টাকা চাচ্ছে। এদিকে রকির সাথে আছে আরশাদের লোকজন। সবাই শাহমীর রাজের নাম করে টাকা চাচ্ছে। এটা দেখে আরশাদ বলে। জেসি মৃদু হেসে আরশাদের দিকে সন্দেহান নজরে তাকিয়ে বলে, আনফরচুনেটলি এখানে শাহমীর রাজার দলের অতি নগণ্য এক লোকের সাথে বাকি সদস্য কিন্তু আপনার দলের, আর আপনার দলের সবাই বলেছে শাহমীর রাজের নাম। এটা একটু সাজানো গোছানো প্ল্যান হয়ে গেল না? আরশাদ শুকনো ঢোক গিলে বলে, মানে এই যে শাহমীর রাজ যদি চাঁদাবাজি করতেন তাহলে এখানে তার একাধিক লোক থাকতো। আমরা আগের অনেক ভিডিও দেখেছি যেখানে আপনার দল আর শাহমীর রাজের দলের লোকের মধ্যে মারামারি দেখা দিয়েছে। সব দিক থেকে তদন্ত করেই আমি জানতে পারলাম আপনি এবং আপনার লোকজন মিলে শাহমীর রাজের দলের থেকে শুধু রাকিবকে নিজের দলে করেছেন। আর শাহমীর রাজার সাথে এমন করাটা অস্বাভাবিক না। আপনার কাজই হলো আপনার বিরোধী দলকে হারানো। এই দিক থেকে আপনি আপনার বেস্টটাই করেছেন মিস্টার আরশাদ। জেসি আরও কিছু ভিডিও দেখালো। যখন রকি রাজের দলের ছিল তখনকার ভিডিও। রাজের দলের কেউই চাঁদাবাজি করেনি, আবার হয়তো চোখের আড়ালে 2-1জন করেছে। কাউকে তো বিশ্বাস করা যায় না। আবার এতজন খুঁটিয়ে দেখাও হয় না, তাই তারা সামনেও আসতে পারে না। রকির ডানা একটু বেশি গজিয়েছিল, যার কারণে সে পুরোপুরি ফেঁসে গেল। কথায় আছে, বেশিবার বেরো না, ঝরে পড়ে যাবে। রকির সাথে এটাই হলো। সবার সকল সিদ্ধান্ত শুনে রকিকে অ্যারেস্ট করা হলো। এবার মুখ খুলল মায়া। স্বাভাবিক মুখ করে বলে, আমার গার্মেন্টসের সাধারণ মেয়ে কর্মীগুলো কোথায়? আমি তাদেরকে সুরক্ষিত দেখতে চাই। জেসি তুড়ি বাজাতেই 3টি মেয়ে চলে আসে। রাজ এতক্ষণ মায়ার পাশেই ছিল, সবাই দাঁড়িয়েই ছিল। জেসি এসেই অতি দ্রুত সবকিছু সমাধান করে দেয়। রাজ মায়ার কানের কাছে মুখ রেখে বলে, কতটা ব্যাকুল হয়ে আছি আমি আমার নেক্সট বাসরের জন্য, দেখেছো মায়াবতী? তোমার সব অবজেকশন অতি দ্রুতই মিটিয়ে দিলাম, অনলি ফর মাই বাথরুম বিলাস। বলেই ঠোঁটটা উঁচু করে চুম্বন দেখিয়ে দিল। মায়া চোখ রাঙিয়ে মেয়েগুলোর দিকে তাকালো, মনে মনে ভাবছে, এদেরকে কোথায় পেলে? মায়া ওদের দিকে এগোতে নিবে রাজ হাত ধরে আটকিয়ে বলে, ওদিকে গেলেই যে স্বামীর নামে করা মিথ্যা মামলা ধরা পড়ে যাবে মায়াবতী। মায়া বিরক্তিতে তাকালো রাজের দিকে, ফিসফিস করে বলে, কোথায় পেয়েছেন এদেরকে? রাজ ঠোঁট উল্টিয়ে বলে, আমি তো পাইনি, পেয়েছে তো মিস জেসি, তাকেই জিজ্ঞাসা করো। মেয়ে 3জন এসে দাঁড়ালো সবার সামনে, বয়ান দিল রাজের পক্ষে। সবকিছু শুনে আরশাদকে অপরাধী বানানো হলো, শাস্তি স্বরূপ তাকেও অ্যারেস্ট করা হচ্ছে। রাজ আফসোসের সাথে বলে, নিজের চালে নিজেই ফেসে গেলেন। আরশাদ অগ্নি দৃষ্টি দিল শুধু। সে তো কিছুদিন পরেই বের হবে, তার ক্ষমতার জোর তাকে বের করে দিবে। এটা সবাই খুব ভালো করেই জানে, তাই তো চুপ করে চলে গেল। বিচারক এবার মায়ার দিকে তাকিয়ে বলে। মায়া সোজা সাপটা উত্তর দেয়, আসামি যে তাকে শাস্তি পেতে হবে, হোক সে আমার স্বামী বা অন্য কেউ। মায়ার এমন শক্তপোক্ত কথা শুনে সবাই হাততালি দিল। একজন তো বলেই দিল, শাহমীর রাজ যেমন বিচক্ষণ মানুষ, তার বউ তো তেমনই হবে, একদম মানিয়েছে দুজনকে। মায়া আর রাজের কানে কথাটা গেল। রাজ দুষ্টু এসে বলে, দেখলে তো মায়াবতী, তোমার আমার মিলন দুনিয়া করেছে গ্রহণ। তবে আমি করিনি গ্রহণ। বিয়ে তো হয়েই গেছে, এখন আর গ্রহণ করা বা না করা দিয়ে কি হবে? সোজা তো বাবা মা ডাক শোনার প্রস্তুতি নিতে হবে। আপনার কথাগুলো বাংলা সিনেমার ভিলেনদের মতো। বাংলা সিনেমার মেঙ্কা হিরো হয়ে কে জীবনটা বরবাদ করবে? বউয়ের আঁচলের নিচে নিজেকে ভার্জিন রেখে বউয়ের সতীর্থ বজায় রাখা হলো বাংলা সিনেমার নায়কদের কাজ। আমি তো মন্ত্রী, বউকে নিয়ে চলে যাব সোজা চন্দ্র, সূর্য, রৌদ্র, বৃষ্টি, তন্দ্রা এসবে না, ডিরেক্ট বাথরুম বিলাসে। শাট আপ।
বলেই মায়া চলে যায়। বাকি মেয়েদের বাবা মা ছিল, তারাই ওদেরকে নিয়ে গেল। মায়া গাড়িতে উঠে সোজা চলে গেল নিজের কোম্পানিতে। রাজ গেল আরেকটা সভায়। গাড়ি থামতেই সিটের সামনে থেকে বন্দুক নিয়ে বাইরে বের হয় মায়া। নিজের কোম্পানির সিক্রেট রুমে আসলো। এখানে দুজন যুবককে বেঁধে রাখা আছে। এরাই তো মেয়েগুলোকে কিডন্যাপ করতে চেয়েছিল। মায়ার পিছু পিছু এসেছে তারেক। তারেক একটু অবাক হলো, সিক্রেট রুমে এখন কেন আসছে। রুমের দরজা খুলতেই তারেক অবাক। দুজন যুবককে দেখতে পেল সে, তাদের হাত পা বেঁধে রাখা। তারেক ওদেরকে দেখেও চুপ করে আছে। মায়া ওর গার্ডদের চোখের ইশারা করতেই দুজন গার্ড ওই দুজন যুবকের মুখে গরম পানি ছুঁড়ে মারল।